আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, আমি আব্দুল্লাহ এনায়েত আজকে তোমাদেরকে নিয়ে আসছি এক গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশন। খুবই ইন্টারেস্টিং টপিকস। তো দেখো তোমরা, আমি লিখে এদিকে এই পাশে লিখে দিয়েছি আজকে আমরা কি কি আলোচনা করব। আজকে হচ্ছে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন অফ ইন্টিগ্রেশন বা সমাকলন, সমাকলন ধর্ম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং অনেকগুলো ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করব। আর হচ্ছে 10.1 এর অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা সলভ করব। তাহলে চলো আমরা শুরু করি। তার আগে তোমরা কি করো, তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আর দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমার ফ্রেন্ডরাও আমাদের সাথে জয়েন করতে পারে। আর তোমরা কমেন্ট বক্সে লিখে দাও কে কোন এলাকা থেকে এবং কোন কলেজ থেকে আমাদের সাথে আছো। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো সমাকলন, আচ্ছা তোমরা কিন্তু সবাই জানো যে ক্যালকুলাসের হচ্ছে দুইটা পার্ট। ক্যালকুলাস যদি আমরা ডিভাইড করি, দেখো আমি একদম প্রথম থেকে বলতেছি, ক্যালকুলাসে যদি তোমরা ডিভাইড করো আমরা কি পাই? এটা ডিফারেন্সিয়েশন আর একটা কি ইন্টিগ্রেশন। তার মানে হচ্ছে অন্তরীকরণ, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, একটা কি সমাকলন। ঠিক আছে, আচ্ছা এখন অন্তরীকরণ জিনিসটা কি, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? সেটা হচ্ছে কোনো জিনিসকে ব্যবকলন করা। ব্যবকলন করার অর্থ হচ্ছে কোনো জিনিসকে ভাঙা, অর্থাৎ বারবার ব্যবকলন করা মানে হচ্ছে বারবার ওটাকে ভেঙে বিশ্লেষণ করা। ওকে, আর ঠিক তার উল্টো হচ্ছে সমাকলন। তার সমাকলন কি হবে? যদি এটা ভাঙা হয় তা এটা তাহলে কি হবে? অবশ্যই তাহলে এটা কি হবে? গড়া হবে। হ্যাঁ, তো সমাকলন হচ্ছে গড়া। দেখো আমাদের পৃথিবীতে সমস্ত কিছু কিন্তু ভাঙা আর গড়া নিয়েই সমন্বয়ে গঠিত। তো এটাই হচ্ছে এই ক্যালকুলাসের ফিলোসফি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি করো, লাইভ ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও আর হচ্ছে তোমরা কমেন্টে লিখে দাও কে কোন এলাকা থেকে আমাদের সাথে আছো। আমি একটু দেখে নেই এখন কে তোমরা আমার সাথে আছো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এমডি আজগর আছে হচ্ছে হবিগঞ্জ থেকে। তারপরে ওয়ালাইকুম আসসালাম ফয়সাল মাহমুদ। তারপরে হচ্ছে জয়দেব হচ্ছে বাপেসকে থেকে জয়েন করতেছো। তারপরে ইউসুফ ইউসুফ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমরা কমেন্টে লিখে দাও কে কোন এলাকা থেকে আমাদের সাথে আছো। আর পাশে ছোট্ট করে অবশ্যই তোমার কমেন্ট বক্সে তোমার কলেজের নামটি লিখে দিবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা সেটাই বলতেছিলাম যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কি ভাঙা, আর সমাকলন মানে হচ্ছে গড়া। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের ভাঙা আর এটা হচ্ছে কি গড়া। ভাঙা গড়া মানে আসলে সমাকলন মানে কি ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে হচ্ছে কি যোগ করা। অনেকগুলা রাশিকে বা ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হয়, ওই ফাংশনের যোগফল চলে আসবে। সো আমরা সমাকলন মানে ইন্টিগ্রেশন হচ্ছে গড়া বা যোগফল নির্ণয় করা। এবং এটার ব্যবহার কি? এটার ব্যবহার হচ্ছে যে আমরা ধরো এই যে ধরো একটা যদি আমরা এরিয়া নেই, এই যে একটা এরিয়া নেই, এই এরিয়ার হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর সমাকলন বা অন্তরীকরণ অনেক ব্যবহার আছে ফিজিক্সে বা হায়ার স্টাডিজের হচ্ছে এই দুইটা ব্যবহার অনেক। সো তুমি যদি এই সমাকলন ভালো পারো তো তুমি আমার ফিজিক্সের অনেক প্রবলেম ভালো পারবে। পাশাপাশি হচ্ছে দেখবে তোমার পরীক্ষাতে অ্যাডমিশন টেস্টে প্রত্যেকবারই হচ্ছে এখান থেকে প্রশ্ন হয়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে বেশি বেশি কোশ্চেন হয়। আমরা এই লাইভ ক্লাসের পাশাপাশি মাঝে মাঝে আমরা ক্যালকুলাসের হ্যাক্সগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জেনে খুশি হবে যে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সবগুলো এমসিকিউ আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে টেকনিক্যালি সহজে নির্ণয় করতে পারি। আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে দেখাবো এবং প্রত্যেকটি অধ্যায় যখন আমরা শেষ করব পাশাপাশি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। তোমরা হোমওয়ার্কগুলো হচ্ছে আমাদের করে আমাদের গ্রুপে তোমরা শেয়ার দিয়ে করে দিবে। আর আমরা যেটা করব, এই ধরো আজকে হচ্ছে 10.1, এই 10.1 থেকে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কি কি আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা একদম কিছু টার্ম নিয়ে ডিসকাস করব, সাম ইম্পর্টেন্ট টার্ম, সাম ইম্পর্টেন্ট টার্ম। আমি কিন্তু আগেই বলেছি দেখো
যে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে ভাঙা গড়া, তাই তো? সাম ইম্পর্টেন্ট টার্মস। ওকে, দেখো এই যে এটা হচ্ছে সামেশন চিহ্ন, তারপর ধর একটা ফাংশন নিলাম আমরা হচ্ছে fx, এই বলছে dx সমান সমান যদি আমরা লিখি এই যে fx প্লাস c, সেটা কিভাবে আসলো? চলো আমরা ধরো fx কে ধরো আর ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? যদি একে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? দেখো একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেটাকে আমরা এই স্মল fx দিয়ে প্রকাশ করতে পারি। তো এটাকে ডিফারেন্সিয়েশন করার পর আমরা এটা পেলাম। আচ্ছা, তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন আমাদের যদি এমন কোনো পদ্ধতি থাকে যাতে করে হচ্ছে আমরা এই fx কে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমরা বড় হাতের fx পেয়ে যাব, তো সেই প্রসেসটা হচ্ছে কি অ্যান্টি ডেরিভেটিভ বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন প্রসেস। ঠিক আছে, দেখো fx কে আমরা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করার পরে কি পেয়েছি? fx। এখন যদি এমন কোনো অপারেশন থাকে যে যার মাধ্যমে আমরা fx থেকে আবার এই ক্যাপিটাল fx ফিরে পাবো, সেই অপারেশনটার নাম হচ্ছে কি সমাকলন বা ডিফারেন্সিয়েশন। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে দেখো প্রতি অন্তরজ প্রক্রিয়া। প্রতি অন্তরজ প্রক্রিয়া মানে কি? অর্থাৎ হচ্ছে বিপরীত অন্তরীকরণ প্রক্রিয়া। বিপরীত অন্তরীকরণ প্রক্রিয়া মানে হচ্ছে কি সমাকলন। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। ওকে, সমাকলন। তো সমাকলন হচ্ছে কি, দেখো এই ডিফারেন্সিয়েশনের উল্টো জিনিস। আমি একটা মজার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো সেটা হচ্ছে ধরো তুমি ধরো এই যে মুরগিকে, আমাদের মুরগি বেচারাকে যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে? অবশ্যই কি পাবে? হ্যাঁ, কমেন্টে তোমরা লিখে দাও যদি মুরগিকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? হ্যাঁ, মুরগি যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে ডিম পাবো। ওকে, এখন আমি যদি মুরগি পেতে চাই আমাকে কি করতে হবে? ডিমের তা দিতে হবে, তাই না? সেই ডিমের তা দেওয়ার কাজটা কে করবে? ইন্টিগ্রেশন। সো এখন যদি আমরা ডিম পেতে চাই, ডিম, ওকে, তাহলে আমাকে কি করতে হবে? এই ডিমকে হচ্ছে এখন যদি আমি মুরগি পেতে চাই আমাকে ডিমকে হচ্ছে কি করতে হবে? সমাকলন করতে হবে, তাহলে আমি মুরগি ফেরত পাবো। তার মানে তুমি বুঝতে পারতেছো যে আমরা ডিমকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? মুরগি। আর মুরগিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো ডিম। তার মানে হচ্ছে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা বিপরীত প্রক্রিয়া। দ্যাট মিন্স ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ওকে, তো এটা আমি মুছে দিচ্ছি। তো এইটা তোমরা একটা কমেন্টে লিখে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা এতক্ষণ আমি তোমাদের যা বুঝালাম। সো একটু কমেন্টে লিখে দাও যাহা বুঝালাম এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে দেখলাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ fx ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল F প্লাস c। হ্যাঁ, আমি একটু দেখে নেই তোমরা এতক্ষণ যা বুঝালাম তোমরা বুঝতে পেরেছো কিনা। আবিদ সরকার, হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ, তুমি বুঝতে পেরেছো। তারপর জয়দেব নাথ, হ্যাঁ ইয়েস স্যার বুঝতে পেরেছি। নুসরাত জাহান, জি স্যার থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। আচ্ছা, যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্টে লিখে জানাবে। এখন দেখো আমরা লিখলাম হচ্ছে ইন্টিগ্রেশন fx, হ্যাঁ, ইকুয়াল টু fx প্লাস c। এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল। এখন দেখো কোনটা দ্বারা আমরা কি বুঝাই। এই যে এই জিনিসটা কোন জায়গা থেকে আসছে দেখো। তোমরা জানো ইংরেজিতে সামেশন শব্দের অর্থ কি? যোগফল। সেই সামেশন যদি দেখো সামেশন এর প্রথম অ্যালফাবেট কি? s। এই s কে যদি আমি একটু কষ্ট করে আস্তে আস্তে বড় করি, দেখো এই s কে যদি r2 বড় করি, আমি যদি s কে r2 বড় করি, আলটিমেটলি কিন্তু ওই যে আমার সেই সমাকলন চিহ্ন সেটা চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি? যে তোমার ইন্টিগ্রেশন অপারেটর। ঠিক আছে, তো এটা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন। তো এটাকে আমরা বলতে পারি সাইন অফ ইন্টিগ্রেশন। ওকে, এটাকে আমরা বলি সাইন অফ ইন্টিগ্রেশন। এটা কি? এটা হচ্ছে একটা ফাংশন।
এই ফাংশনকে আমরা কি বলবো? কারণ একে কিন্তু আমরা হচ্ছে কি করতে চাই, ইন্টিগ্রেশন নির্ণয় করতে চাই। তো এটাকে বলা হয় যোজ্য রাশি বা ইন্টিগ্রান্ড। তো ইংলিশে বলা হয় ইন্টিগ্রান্ড, আর বাংলাতে আমরা বলবো যোজ্য রাশি। যোজ্য রাশি সবাই একটু লিখে নাও, যোজ্য রাশি। একদম ক্লাসে শেষে কিন্তু আমাদের কুইজ আছে, সো তোমরা আমাদের সাথেই থাকো। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিগ্রান্ড বা যোজ্য রাশি। আর এই ডিএক্স কি তাহলে কি বলো? ডিএক্স হচ্ছে যে আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, উইথ রেসপেক্ট টু এক্স। উইথ রেসপেক্ট টু এক্স, আমি সংক্ষেপে লিখতেছি মাই বয়, উইথ রেসপেক্ট টু এক্স। এই এর মানে হচ্ছে আমাদের এক্স হচ্ছে কি পরিবর্তনশীল। এর মানে হচ্ছে এক্স পরিবর্তনশীল, এক্স পরিবর্তনশীল। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে এটাকে আমি কি বলবো, এই ক্যাপিটাল এফ এক্স কে আমি কি বলবো? এটা হচ্ছে সে আমাদের কি মুরগি বেচারা, ঠিক আছে? তো মুরগিকে আমরা কি নাম দিতে পারি? আমরা এটা হচ্ছে বলবো ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল। ওকে, সো বাংলা বলা হয় যোজিত ফল, যোজিত ফল। ওকে, তো এটা হচ্ছে আমাদের যোজিত ফল। আর এই সিটা কি তাহলে দেখো, সিটা হচ্ছে এই সি বেচারা হচ্ছে, এটাকে বলা হয় সমাকলন ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো দেখো আমি হচ্ছে পুরা একদম বেসিক থেকে পড়াচ্ছি যে আমি কোনটা দিয়ে কি বুঝাই। তো এটাকে আমি আবার একটু রিভিউ করতেছি। দেখো, ইন্টিগ্রেশন অফ এফ এক্স মানে এটা আমরা কিভাবে পড়বো, ইন্টিগ্রেশন অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, দেখো মাই বয়, এই যে তোমার সাইন অফ ইন্টিগ্রেশন আর এই ডিএক্স, এইটা পুরোটুক সহ হচ্ছে কি তোমার সমাকলন অপারেটর। ঠিক আছে, আমি আবার এখানে আলাদা করে লিখতেছি। দেখো সমাকলন অপারেটরটা কি, দেখো এটা কিন্তু সমাকলন অপারেটর না, সমাকলন অপারেটর হচ্ছে পুরোটুক মিলে। তার মানে হচ্ছে এই এই ইন্টিগ্রেশন সাইন উইথ dx is called কি সমাকলন অপারেটর। দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বলতো, ইন্টিগ্রেশনের অপারেটর। তো অপারেটর অফ ইন্টিগ্রেশন। ওকে, অপারেটর অফ ইন্টিগ্রেশন উই ক্যান সে ইট। ওকে, এটা সহ কিন্তু আমাদের কি আমাদের ইন্টিগ্রেশন অপারেটর। তোমরা জানো, দেখো তোমরা কিন্তু জানো যে অপারেটর ধর্ম হচ্ছে কি, সে দেখো দেখো রুট ওভার যদি 9 লিখি তাহলে কি হবে, দেখো তোমরা কমেন্টে জানিয়ে দাও রুট ওভার 9 কত হবে। অবশ্যই 3 হবে, তাই না? হ্যাঁ, কমেন্টে লিখে দাও রুট ওভার 9 কত হবে, 3 হবে। আচ্ছা, দেখো এই রুট ওভার ইজ অন কাইন্ড অফ অপারেটর। এই অপারেটর 9 কে কি বলতেছে, হে 9 ভাই তুমি 3 হয়ে যাও, কিন্তু আমি কিন্তু নাই। অর্থাৎ দেখো এই রুট ওভার কিন্তু এখানে নাই। তার মানে হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ বা ডিফারেন্সিয়েশন যত পৃথিবীতে যত অপারেটর আছে সেগুলো যখন কাজ করে ফেলে সে নিজে হারিয়ে যায়, নিজে আর লেখা যাবে না। অর্থাৎ যখন আমরা এই ইন্টিগ্রেশনের কাজ করে ফেলবো তখন আর ইন্টিগ্রেশনের এই সাইন আর ডিএক্স থাকা যাবে না। অনেকে ভুলে এটা লিখে ফেলো না, যখন তুমি ইন্টিগ্রেশন কাজ করে ফেলবে তখন কিন্তু আর অপারেটর লেখা যাবে না। সো এটা আশা করি বুঝতে পেরেছো। যদি এটা তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও স্যার আমি বুঝতে পেরেছি। আমি একটু দেখে নেই তোমরা কে কে বুঝতে পারোনি। হ্যাঁ, নাজিফা আঞ্জুম অবনী থ্যাংক ইউ, 3 হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এখান থেকে এই দেখো তাহলে এটাকে বলতে হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রান্ড বা যোজ্য রাশি, আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু হুম, যার সাপেক্ষে আমি কি করব ইন্টিগ্রেশন করব সেইটা, আর এটাকে হচ্ছে ইন্টিগ্রাল বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে এই যে কাজটাকে করতেছি এই প্রসেসটাকে কি বলা হয়, দ্য প্রসেস ইজ কল্ড ইন্টিগ্রেশন। এই প্রক্রিয়াকে বলা হয় সমাকলন প্রক্রিয়া বা ইন্টিগ্রেশন প্রক্রিয়া। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কি সবাই ক্লিয়ার? একটু আমাকে কমেন্টে জানাও এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ার কিনা, আর যদি কোথাও সমস্যা থাকে একটু কমেন্টে জানাও। আমি এখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব যে কোনটা আসলে কি বোঝায়।
সেই ভাঙা আর গড়া, তাই না? সমাস তো ভাঙা আর গড়ার সমন্বয়। সো আমরা জানি সমাকলন, তাহলে কি পেলাম? ইন্টিগ্রেশন বিপরীত প্রক্রিয়া। তাহলে একদম প্রথমে দেখো সূত্রগুলো যে আমরা একটু ডিসকাস করি, ফর্মুলা নিয়ে আমরা একটু ডিসকাস করব। ফর্মুলার আগে হচ্ছে ফর্মুলা, ওকে। ফর্মুলা আগে আমাদের কি জানা দরকার? অবশ্যই জানা দরকার হচ্ছে প্রপার্টি। সো আমরা হচ্ছে বেসিক্যালি প্রথমে প্রপার্টি নিয়ে ডিসকাস করব। প্রপার্টি অফ ইন্টিগ্রেশন, প্রপার্টি অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ সমাকলনের কি ধর্মগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কারণ ধর্ম না জানলে তো তুমি তার সাথে বিহেভ করতে পারবে না। সে কি রাগী মানুষ নাকি হচ্ছে ঠান্ডা মানুষ, ওকে। সো আমাদের ধর্ম জানতে হবে। তো প্রথম ধর্ম হচ্ছে যোগাশ্রয়ী ধর্ম বা লিনিয়ার প্রপার্টি। যোগাশ্রয়ী ধর্ম, যোগাশ্রয়ী মানে কি? হ্যাঁ সরি, যোগাশ্রয়ী মানে কি? দেখো, যোগাশ্রয়ী হচ্ছে আশ্রয় করে যে ধর্ম, যোগাশ্রয়ী ধর্ম, বা ইংলিশে বলা হয় লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি, ওকে। অর্থাৎ যোগকে আশ্রয় করে যে ধর্ম, সেটাকে বলা হয় লিনিয়ার প্রপার্টি বা যোগাশ্রয়ী ধর্ম। তো ইন্টিগ্রেশন বা সমাকলনের যোগাশ্রয়ী ধর্মটা কি? দেখো, সেটা হচ্ছে যদি এমন হয়, ধরো আমাদের অনেকগুলো যদি ফাংশন নেই, ধরো f(x) প্লাস মাইনাস, দেখো তোমরা জানো কিন্তু যোগফল আর বিয়োগফল কিন্তু একই। অর্থাৎ পৃথিবীতে সমস্ত বিয়োগ কি যোগফলের অন্তর্গত। অর্থাৎ বিয়োগফল বলে কিছু নাই। f2x, ওকে, প্লাস মাইনাস, হ্যাঁ, f3x, ওকে। দেন হচ্ছে ধরো এই যে প্লাস মাইনাস fnx, ওকে। তো এই পুরো জিনিসকে যদি আমি হচ্ছে অনেকগুলা ফাংশনকে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে? দেখো, সবগুলা আলাদা আলাদা ফাংশনের যোগফলের কি হবে? ইন্টিগ্রেশনের সমান হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই দেখো, f(1) এটা দিয়ে হচ্ছে আমরা কি মাল্টিপ্লাই করে ফেললাম। ধরো এইভাবে তুমি চিন্তা করতে পারো, এই যে, অর্থাৎ আলাদা আলাদা করে অনেকগুলা ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনের ইন্টিগ্রেশনের সমান, ইন্টিগ্রেশনের যোগফলের সমান। সো এটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখো এইভাবে। সো এভাবে করে হচ্ছে এই দেখো প্লাস মাইনাস এই যে fnx dx। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যদি একটা সূত্র করে, মানে ধরো একটা সূত্র দিয়ে লিখি, ধরো ইন্টিগ্রেশন অফ a প্লাস, ধরো a প্লাস b dx, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা হচ্ছে এটাকে গুণ দিয়ে লিখতে পারবো। তার মানে হচ্ছে a dx প্লাস ইন্টিগ্রেশন অফ b dx, ওকে। সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে আমি লিখলাম। অর্থাৎ অনেকগুলা ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনের ইন্টিগ্রেশনের যোগফলের সমান। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? চলো আমরা এটা প্রুফ করি। এটা প্রুফটা খুবই ইজি। আচ্ছা, আমরা প্রুফটা এখানে করতে পারি, হ্যাঁ এখানে, ওকে। আমরা প্রুফ করে ফেলি। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা তো আমরা লিখে ফেলি প্রথমে। রাইট হ্যান্ড আমাদের এই ফাংশনটা আছে অনেকগুলো ফাংশনের যোগফলের সমান, সেটা আমরা প্রথমে লিখে নেই। এই দেখো, f(x) dx প্লাস মাইনাস থাকবে সবসময়, মাইনাসও হতে পারে, তাই আমরা এভাবে লিখবো f2 fx dx, ওকে। দেন হচ্ছে প্লাস মাইনাস fn dx, ওকে। এখন এটা দেখো, আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস শিখেছিলাম। দেখো, আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, এই দেখো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, একটা হচ্ছে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেই, তাহলে আমরা কি লিখতে পারবো? এটা কিন্তু একটা ডিফারেন্সিয়েশনের প্রপার্টি ছিল, তোমরা পড়ে আসছো, যে সেটা হচ্ছে এই দেখো, ডিফারেন্সিয়েশন অফ ধরো f(x) প্লাস f2x, এটা আমরা কিভাবে লিখেছিলাম মনে আছে? আমরা হচ্ছে এটাতে গুণ দিয়ে দিয়েছিলাম, তাই না? এইভাবে দেখো, এই যে এভাবে লিখছিলাম, তাই তো। তো এবারে কিন্তু আমি ওইভাবে লিখতে পারবো।
তো আমি যদি এইভাবে লিখি তাহলে কি হবে দেখো, তাহলে দেখো এই যে ডিফারেন্সিয়েশন অপারেটর আর ইন্টিগ্রেশন অপারেটর কিন্তু একটা আরেকটাকে প্রশমিত করে। তো এই যে আমার ডিফারেন্সিয়েশন অপারেটর আর ইন্টিগ্রেশন অপারেটর পরস্পরকে প্রশমিত করবে, যদি প্রশমিত করে তাহলে আমি কি লিখতে পারবো দেখো, তাহলে হচ্ছে আমি লিখতে পারবো হচ্ছে এভাবে দেখো, এই যে হ্যাঁ দেখো এই আমার এই অপারেটর হচ্ছে আর এই ইন্টিগ্রেশন অপারেটর পরস্পরকে প্রশমিত করতেছে, সো এটাকে আমি এভাবে লিখতে পারবো এপেন এপিক্স। ক্লিয়ার? এখন হচ্ছে আমি যদি দুই পাশে এই পাশে আর এই পাশে দুই পাশে যদি আমি ইন্টিগ্রেশন অপারেটর নিয়ে আসি, তোমরা জানো আমরা বোথ সাইডে সেম কাজ করতে পারি। সো আমরা যদি এই পাশে আর এই পাশে দুই পাশেই আমরা যদি ইন্টিগ্রেশন অপারেটর নিয়ে আসি তাহলে কি হবে দেখো। তো ইন্টিগ্রেশন অপারেটর আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা, এই সাইন অফ ইন্টিগ্রেশন লিখতে হবে, পাশাপাশি ডিএক্স লিখতে হবে, তাহলে হচ্ছে আমার কি ইন্টিগ্রেশন অপারেটর হয়ে যাবে। এখন আমি দুই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন অপারেটর নিয়ে আসবো, দেখো এই যে ইন্টিগ্রেশন অপারেটর নিয়ে আসলাম দুই পাশেই, তাহলে আমি একটা ব্র্যাকেট দিব আর এখানে আমি কষ্ট করে ডিএক্স লিখে দেব। ওকে, হ্যাঁ এই পাশে তাহলে আমাকে কি করতে হবে, এই পাশে আমাকে ইন্টিগ্রেশন অপারেটর নিয়ে আসতে হবে। তো আমি যদি এই পাশে ইন্টিগ্রেশন অপারেটর নিয়ে আসি তার মানে হচ্ছে দেখো, তার মানে হচ্ছে এই যে এখন তুমি জানো যে ইন্টিগ্রেশন অপারেটর আর এই অপারেটর কি ডিফারেন্সিয়েশন অপারেটর পরস্পরকে প্রশমিত করে বা কাটাকাটি যায়, আসলে কাটাকাটি বলা যায় না, পরস্পরকে প্রশমিত করে ফেলে। সো আমরা যদি এই ইন্টিগ্রেশন অপারেটর আর ডিফারেন্সিয়েশন অপারেটর বাদ দিয়ে দিই তাহলে কি হবে দেখো, আমি এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব, আর এই আমাদের তখন আর সেকেন্ড থার্ড ব্র্যাকেট লাগবে না, এটাকে মুছে দিব, এই ডিএক্স এর অপারেটরের সাথে চলে যাবে। তাহলে দেখো এবার কি লিখছি, এই যে তাহলে কিন্তু এবার কিন্তু আমাদের সেই প্রুফটা হয়ে গেল। দেখো এই যে রিভার্স হবে যে অনেকগুলা ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনের ইন্টিগ্রেশনের যোগফলের সমান। ক্লিয়ার মাই বয়? এখন তোমরা একটু কমেন্টে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ও নিচে লেখা দেখা যাচ্ছে না, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমি একটু উপরে লিখে দিতে পারি। আচ্ছা এই নিচের লাইনটা হচ্ছে আমি একটু উপরে লিখে দিচ্ছি যাতে যারা দেখোনি তারা দেখতে পারো। এই দেখো এই নিচের লাইনটা হচ্ছে আমি উপরে লিখে দিচ্ছি, দেখো তাহলে হচ্ছে এই আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এমন f1 fx প্লাস f2 fx ওকে প্লাস মাইনাস fn ওকে fx dx। এই তো জাস্ট এখন তাহলে আমরা কি করলাম, এটার সাথে দেখো এই যে আমাদের কি ছিল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো ইকুয়াল হয়ে গেল। সো কিন্তু আমরা কিন্তু এটাকে প্রুফ করে ফেললাম। ওকে মাই বয়, তো এখন হচ্ছে আমরা সেকেন্ড প্রপার্টি নিয়ে ডিসকাস করব। মধ্য কথা হচ্ছে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যদি এমন দেখতে পাও তোমরা যে অনেকগুলো ফাংশনকে আমাকে যোগফল আকারে আসে তাদেরকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমি কি করব প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনকে ইন্টিগ্রেশন নির্ণয় করব, সেইগুলো করে যোগ করলেই আমার অঙ্কটা হয়ে যাবে। এবার হচ্ছে আমরা প্রপার্টি 2 নিয়ে ডিসকাস করব। প্রপার্টি 2, প্রপার্টি 2 সেটা হচ্ছে কি ধর্ম বলতো, ধ্রুবকের ধর্ম। হ্যাঁ, ধ্রুবক বিশিষ্ট সমাকলনের ধর্ম। তো এটা হচ্ছে আমরা দেখো কিভাবে লিখতে পারি, এই যে ইন্টিগ্রেশন অফ a fx dx, তাহলে এই যে ধ্রুবকটা আগে চলে আসবে ঠিক একই ভাবে যেমনটা ছিল ডিফারেন্সিয়েশনের সময়, এই ধ্রুবকটা হচ্ছে চুপ করে আগে চলে আসবে। কেন আগে চলে আসবে, এই ধ্রুবকগুলো হচ্ছে মাসুম বাচ্চা, দেখো তারা হচ্ছে মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চা হচ্ছে এই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের গোলযোগের মধ্যে একদম থাকতে পছন্দ করে না, তাই তাদেরকে হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের আগে নিয়ে আসি। ঠিক একই ভাবে তোমরা ডিফারেন্সিয়েশনের সময় শিখেছিলা, দেখো এইভাবে যে ডিফারেন্সিয়েশন অফ, ধরো
9x⁻3, তখন আমরা কি করেছিলাম, এই 9 ছিল ধ্রুবক, তাকে আমরা আগে নিয়ে আসছিলাম না, হ্যাঁ আগে নিয়ে এসে কি করছি, এই দেখো পাওয়ারটাকে আগে নিয়ে আসছি গুণ আকারে এবং পাওয়ার 1 কমে গিয়েছিল এইভাবে। তো আমি সুন্দর করে তোমাদেরকে এটা ছড়া শিখাবো। তোমাদেরকে দেখো স্যাররা কিন্তু অনেক স্যার এইভাবে শেখান, এটা আমাদের কাছে অনেকটা ভালো লাগে না, জিনিসটা যদি আমি এভাবে শিখিয়ে দিলে আমাদের কাছে বেশি সহজ মনে হবে। দেখো তো ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে এই পাওয়ার আগে গুণ আকারে চলে আসবে, পাওয়ার আগে গুণ আকারে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার 1 কমে যাবে। এই দেখো তাহলে পাওয়ার আগে গুণ আকারে চলে আসলো এবং পাওয়ার 1 কমে গেল, এটা হচ্ছে ফর্মুলা। পাওয়ার আগে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। তো আমাদের পাওয়ার ছিল 3, 3 আগে চলে আসছে এবং পাওয়ার 1 কমে গেছে, তার মানে হচ্ছে 2x² হয়েছে। তো ওকে, তো এই আমরা চাইলে খুব সহজে এটাও প্রুফ করতে পারবো। তাহলে চলো এটা আমরা প্রুফ করে ফেলি। হ্যাঁ, এটা আমরা কিভাবে প্রুফ করব, আগের মতো করেই আমরা সেই আমাদের এই পাশ থেকে শুরু করব প্রুফ। তো আমরা যদি ডান পাশ থেকে শুরু করি তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো a ইন্টিগ্রেশন অফ f(x) dx সমান সমান, এখন এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন আমরা করে ফেললাম। এখন ডিফারেন্সিয়েশন ধর্ম যখন তোমরা পড়ে আসো তখন তোমরা দেখেছো যে এই যে যদি ধ্রুবক থাকে এখানে, এই ধ্রুবকটা হচ্ছে আমাদের কি করে আগে চলে আসে, এই ধ্রুবকটা এবার হচ্ছে আগে চলে আসবে, ভালো কথা। আচ্ছা, আর আগে যখন চলে আসলো তখন দেখো এই ইন্টিগ্রেশন অপারেটর আর ডিফারেন্সিয়েশন অপারেটর কি পরস্পরকে প্রশমিত করে দিবে। তাহলে যদি প্রশমিত করে তাহলে কিন্তু এই দুই অপারেটর থাকবে না, তাহলে আমি শুধু কি পাবো, দেখো আমি এমন একটা জিনিস পাবো। এই তার মানে হচ্ছে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমি এই জিনিসটা পাবো। এখন আমি যদি বোথ এই পাশে দুই পাশেই, আচ্ছা এই জিনিসটা আমি এখানে লিখি তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে a f(x), ওকে। এখন আমি দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, তাহলে যেটা হবে দেখো এই যে দুই পাশে এবার আমি ইন্টিগ্রেশন করতেছি, তো ইন্টিগ্রেশন করতে কি লাগবে বলো তো, আমার ইন্টিগ্রেশনের সাইন লাগবে আর একটা dx লাগবে, তাই না। সো আমি এবার কি করব, দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই আর পুরোটুকু একটা থার্ড ব্র্যাকেটে আমি আটকিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাকে কি লিখতে হবে, পাশাপাশি dx লিখতে হবে, ওকে। আর এই পাশে কি ছিল, a f(x) ছিল, তো এই পাশে যদি আমি এই ইন্টিগ্রেশন নিয়ে আসি তাহলে আমাকে কি হবে, দেখো এরকম আসবে, এই যে, ওকে। এখন আমাদের কাজ কি, এই যে এই ডিফারেন্সিয়েশন অপারেটর আর এই ইন্টিগ্রেশন অপারেটর পরস্পরকে প্রশমিত করে দিবে, তাহলে এই দুটো গ্যাচাং, এটা কি গ্যাচাং কাটাকাটি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি এই পাশ থেকে, দেখো কি লিখতে পারি, a ইন্টিগ্রেশন অফ f(x) dx ইকুয়াল টু এইটা, এই দেখো মাই বয়। তার মানে হচ্ছে আমরা কিন্তু প্রুফ করে ফেলছি অলরেডি যে এই যে ইন্টিগ্রেশন অফ a মানে ধ্রুবক f(x) dx সমান সমান হবে, এটা আগে চলে আসবে ইন্টিগ্রেশন অফ f(x) dx, তো সেটা কিন্তু আমরা প্রুফ করে ফেললাম। হ্যাঁ, এইটা দেখো তোমরা, এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ রাইন ইসলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। আর হ্যাঁ, দ্রুত আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে সবাই আমাদের সাথে জয়েন করতে পারে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ওকে। এবং তোমরা যখন জয়েন করো তখনই হচ্ছে কমেন্টে লিখে দাও যে তুমি কোন এলাকা থেকে এবং কোন কলেজ থেকে আমাদের সাথে আছো। আচ্ছা, আমি একটু দেখে নেই তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টে লিখে দাও। থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। ফাতেমা তুলি, তারপর হচ্ছে ফয়সাল আহমেদ, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের তাহলে প্রপার্টি দুইটা হয়ে গেল। আরেকটা প্রপার্টি আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে এই দেখো ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু কি, বলো তোমরা কমেন্টে লিখে দাও যে ইন্টিগ্রেশন অফ নাথিং dx সমান সমান কি হবে। তোমরা এটা কমেন্টে লিখে দাও ইন্টিগ্রেশন নাথিং dx কত হবে।
আমরা কিন্তু সেই মূল ফর্মুলা জানি, সেটা কি দেখো আমি লিখে দিচ্ছি এই যে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে, নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে। তোমরা কিন্তু এভাবে শিখো না, এভাবে শিখতে হবে, তাহলে মনে থাকবে সহজেই যে পাওয়ার ছিল n, n 1 বেড়ে গেল, পাওয়ার 1 বেড়ে যাবে, নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে, তাই হচ্ছে না? দেখো এই যে আমাদের নতুন পাওয়ার, সেটা দিয়ে কিন্তু আমরা ভাগ করতেছি। সো পাওয়ার 1 বেড়ে যাবে, নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে। তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো। যেমন তাহলে হচ্ছে ধরো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 2 করি, তাহলে কত হবে? হ্যাঁ, x টু দি পাওয়ার 2 dx কত হবে বলো? এটা হচ্ছে x টু দি পাওয়ার 3/3 প্লাস c। আচ্ছা এই c কেন আসে আমরা কিন্তু একটু পরেই ডিসকাস করব। আচ্ছা আমাদের c কেন বারবার লিখতে হচ্ছে, আচ্ছা আমরা অবশ্যই বলে দিব। দেখো তো x স্কয়ার কে আমার সাথে ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসবে? x³ 3। ওকে, তাহলে তোমরা কমেন্টে বলে দাও যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? ওকে মাই বয়। হ্যাঁ, যারা ডাক্তার বলতেছেন যে x প্লাস c হবে, এমডি ইমরান হোসেন বলতেছেন x হবে, ভালো, থ্যাংক ইউ, তোমাদের সবারই অ্যানসার কারেক্ট। হ্যাঁ, ফেরদাউসি রূপা x³ 3 হবে, ঠিক আছে। তাহলে তোমরা এবার বলো, আমরা কোন ওই বারবার সি লিখতেছি, সি লেখার কারণ কি? দেখো এখানে সি লিখতেছি, অর্থাৎ ইন্টিগ্রেশনের সময় সবসময় আমাকে সি লিখতে হয় যদি না এটা কি হয়, অনির্দিষ্ট যোগজ হয়। অর্থাৎ সমাকলন দুই ভাগে আমরা ভাগ করতে পারি, নির্দিষ্ট যোগজ আর এটা কি অনির্দিষ্ট যোগজ, ঠিক আছে। অর্থাৎ যদি আমার লোয়ার লিমিট আপার লিমিট, তার মানে হচ্ছে আমাকে নির্দিষ্ট সীমার মধ্যে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলা হয় সেটাকে বলা হয় নির্দিষ্ট বা ডেফিনিট ইন্টিগ্রেশন। আর এটা হচ্ছে কি ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট যোগজ। সেটা হচ্ছে আমাকে বারবারই সি লিখতে হয়। কেন সি লিখতে হয় আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, সি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ সমাকলনে আমাকে ধ্রুবক লিখতে হয়, সেটা কেন তার ব্যাখ্যা। ওকে, আচ্ছা এখন দেখো আমি যদি আমরা জানি একটু আগে কিন্তু আমরা জেনেছি যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি একটা অপরের বিপরীত প্রক্রিয়া। তাহলে দেখো ddx অফ sin x কি যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বলো? cos x পাবো, ঠিক আছে। তাহলে আমি যদি এবার এই cos x কে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? তাহলে আমি কি পাবো? সেটা হচ্ছে sin x পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি sin x কে না করে sin x প্লাস 1 একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? হ্যাঁ, এবারও আমি হচ্ছে cos x ই পাবো। তাহলে আমি তোমাদের বলেছি এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা পরে কি বিপরীত প্রক্রিয়া। তাহলে এবার কি লিখবো দেখো, তাহলে এবার যদি আমি এই cos x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? এবার আমি কি পাবো? sin x প্লাস 1 পাবো, sin x প্লাস 1। ক্লিয়ার? একইভাবে যদি আমি ddx অফ sin x প্লাস কত, হ্যাঁ 3 নেই আমি, তাহলে এবার কত পাবো বল? এবারে কিন্তু আমি সেই cos x ই পাবো। ক্লিয়ার? তাহলে এবার যদি এই cos x কে আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো বলো তোমরা? এবার আমি কি পাবো? এবার হচ্ছে আমি পাবো এইটা sin x প্লাস 3। আচ্ছা, এভাবে যদি করতে করতে আমি অনেক নেই, যতই নেই কিনা কেন সব সময় কিন্তু আমি হচ্ছে কি দেখো এই sin x প্লাস 1, sin x প্লাস 3, sin x প্লাস 4, sin x প্লাস কি 2000, 5000, 10000 ইনফিনিটি, তার মানে হচ্ছে আমি কি পাবো? একটা ধ্রুবক পাবো। আচ্ছা, এই ধ্রুবকটা আমি জানি না, সো না জানার কারণে এখানে ধরো 0 আছে, সো আমি এই না জানার জন্য যে আমার
এখানে ধ্রুবক থাকতে পারে আবার নাও থাকতে পারে, 1 2 3 ধ্রুবক থাকতে পারে। সো সেটাকে আমি হচ্ছে কমনলি এবার একটা সি দিয়ে প্রকাশ করি, কমনলি সেটাকে আমি একটা সি দিয়ে প্রকাশ করি, সি সি। ওকে, অর্থাৎ যখন হচ্ছে আমি কোনো জিনিসকে ইন্টিগ্রেশন করব পাশাপাশি একটা সি পাবো, ধ্রুবক পাবো, ঠিক যেমনটা এখানে তোমাকে আমি দেখালাম। ওকে, তো এটা বলো তোমরা, এটা কি বুঝতে পেরেছি কিনা, কেন আমাদেরকে ইন্টিগ্রেশনের সময় ধ্রুবক সি লিখতে হয়? হ্যাঁ ইউসুফ cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, হ্যাঁ থ্যাংক ইউ। ফেরদাউস রূপাজি আগেরটা ফিরে পাবো, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ আইজুনি স্যার কনিকের ক্লাস করতে, হ্যাঁ কনিক তো খুবই সহজ, আরে ইন্টিগ্রেশন তো একটু কঠিন, আর কনিক্স তারপর হচ্ছে বৃত্ত তো খুবই সহজ। জি হ্যাঁ নাজিফা আঞ্জুম অবনী, জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ তোমরা কি করো, একটু কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর লাইভ ক্লাসটি বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও, যাতে সবাই আমরা একসাথে ইন্টিগ্রেশন শিখতে পারি মজা করে। আজকে খুব রোমান্টিক পরিবেশ, এই রোমান্টিক পরিবেশে আমরা হচ্ছে ম্যাথমেটিক্স করব। চলো, তো আমাদের এটা বোঝা হয়ে গেল কিভাবে আমাদের এই কনস্ট্যান্ট অফ সি আসে। ক্লিয়ার? তো আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল, সমাকলন ধর্ম হয়ে গেল। এখন আমরা তাহলে কি করব, দেখো এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে, সমাকলন ধর্ম হয়ে গেল। এখন হচ্ছে আমরা ফর্মুলা নিয়ে ডিসকাস করব। চলো তাহলে আমরা ফর্মুলা নিয়ে ডিসকাস করি। ফর্মুলা, অনেকে বলো স্যার ইন্টিগ্রেশনের ফর্মুলা মুখস্থ থাকে না। হ্যাঁ, যদি তুমি এই ইন্টিগ্রেশন ফর্মুলা মুখস্থ রাখতে চাও তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে। আমি সেই টেকনিকগুলা বা অনেকগুলো ছড়া বানিয়েছি, তোমাদেরকে দিয়ে দিব, সহজে মনে রাখতে পারবে। আচ্ছা, তো দেখো একদম প্রথমে যদি আমরা ddx অফ কি করি, একটু আগে যেটা দেখাইছিলাম sin x করি, তাহলে হচ্ছে আমাদের কি আসবে cos x। একই জিনিস যদি এখানে আমরা করি, তাহলে আমি যদি এবার হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, sin x ফিরে পাবো। পাশাপাশি আমাকে c লিখতে হবে। ওকে, হ্যাঁ এবার যদি হচ্ছে আমি cos x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, মাইনাস sin x পাবো। তাহলে এখানে আমি কি পাবো, দেখো এখানে আমি হচ্ছে এই যে, তাহলে মানে হচ্ছে আমি যদি মাইনাস sin x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, cos x পাবো প্লাস c পাবো। আচ্ছা আমরা যেটা করি, এই মাইনাসটা এই পাশে না লিখে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ দিয়ে এই পাশে লিখে দিই। ওকে, সো আমরা এরপর সব সময় এই পাশে লিখবো। তো তুমি একটু লিখে নাও, এই ইন্টিগ্রেশনের সময় যখনই তুমি এই সমাকলনের রেজাল্ট বা যোজিত ফল যদি তুমি পাও হচ্ছে cos x অথবা cot x অথবা cosec x, তাহলে অবশ্যই আগে একটা মাইনাস হবে। যে লিখে নাও যে ইন্টিগ্রেশনের সময় যদি এই যোজিত ফল cos x cot x অথবা cosec x আসে তাহলে অবশ্যই একটা আমাদের একটা মাইনাস চলে আসবে। এটা মনে রাখার টেকনিক, এটা আমি বলেছিলাম, আমি অনেকগুলো টেকনিক বলে দিব যাতে করে খুব সহজেই মনে রাখা যায়, তুমি চাইলেও ভুলতে পারবে না তাকে। ওকে, তো আমরা মাইনাস কেন পেলাম সেটা আমরা দেখতেছি। এই দেখো, কারণ cos x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে মাইনাস sin x আসে, তাহলে আমাদের কি অবশ্যই একটা মাইনাস আসবে। তো কোন কোনগুলোর ক্ষেত্রে মাইনাস আসবে সেটা একটু লিখে নাও, cos x cot x আর cosec x। এখন যদি আমি tan x কে ও ইয়েস, হ্যাঁ এখানে অবশ্যই হচ্ছে আমি একটু ভুল করেছিলাম, এই এখানে dx টা ভুলে লেখা হয়নি। এই ওকে, এখানে অবশ্যই একটা dx থাকবে,
হ্যাঁ, কারণ কি দেখো, এটা আর এই ডিএক্স সহ হচ্ছে কি তোমার ইন্টিগ্রেশন অপারেটর। ওকে, এখন যদি আমি হচ্ছে এই tan x কে কি করি বলতো, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, sec a square x। ওকে, সো আমি যদি sec a square কে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, tan x পাবো। ওকে, এভাবে করে আমি আরো কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। সেটা হচ্ছে যদি আমরা হ্যাঁ cot x কে কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো বলো দেখি, মাইনাস cosec স্কয়ার x। ওকে, তাহলে এই পাশে আমি যদি দেখো, এই পাশে তাহলে আমি হচ্ছে এই cosec স্কয়ার x কে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, মাইনাস cot x। তোমাদেরকে আমি আগেই বলেছি, যদি এই যদিতীয় ফলগুলা cos x cot x অথবা cosec x আসে তাহলে আগে একটা মাইনাস লিখতে হবে। ওকে ওকে, এভাবে করে আমরা ধারাবাহিক যতগুলো পর্বে শিখবো আমরা সবগুলা সূত্র লিখে নিব। তো আজকে আমাদের সূত্র আর শিখবো না, এখন চলো এই সূত্রের হচ্ছে আমরা ব্যবহার দেখব। কোথায় দেখব, এই 10.1 এ। ওকে, সো আমরা 10.1 থেকে কিছু প্রবলেম সলভ করব। আমি বেশিরভাগ সময় হচ্ছে এসইউ আহমেদ স্যারের বইটাকে ফলো করব, কারণ এটা হচ্ছে তোমাদের অনেকের কাছে এই বইটা আছে। আর যদি তোমাদের অন্য কোনো বইয়ের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে বইয়ের নাম এবং ওই প্রবলেমটা বলে দিবে। ধরো বইয়ের নাম হচ্ছে ধরো কেতাব স্যার, হ্যাঁ কেতাব স্যার, তারপর পাশে লিখে দিবে ধরো 10 9, বা ধরো তোমার রূপন্তী স্যার, ধরো প্রবলেম হচ্ছে 10, এভাবে লিখে দিলে আমি ওটা তোমাদেরকে সলভ করে দিব। ওকে, তাহলে চলো আমরা একটা ইন্টিগ্রেশনকে করব। ধরো আমাদের একটা দেওয়া আছে x³ + 8 / x + 2 dx। হ্যাঁ, তাহলে তোমাদেরকে মনে আছে এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় কি বলতো, কি ইন্টিগ্রান্ড বা যোজ্য রাশি। ওকে, তো আমরা দেখো একটু কিন্তু অনেকগুলো ফর্মুলা লিখেছিলাম। আমাদের কাজ হচ্ছে এই যোজ্য রাশিকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে, বিভিন্ন অপারেশনের মাধ্যমে সেই যোজ্য রাশিকে ইন্টিগ্রেবল করা। ইন্টিগ্রেবল অর্থ হচ্ছে ইন্টিগ্রেবল এর কথার অর্থ হচ্ছে যে যেইগুলার সরাসরি সূত্র আমাদের জানা আছে, ধরো এটা সরাসরি সূত্র আমাদের জানা নাই, কিন্তু ধরো আমাদের এটা সরাসরি সূত্র জানা আছে, ধরো ইন্টিগ্রেশন অফ x⁵ dx, সেখানে এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেবল, কারণ হচ্ছে এটাকে সরাসরি আমি সূত্রে ফেলাতে পারবো। অর্থাৎ আমার প্রথম টার্গেট হচ্ছে এই যোজ্য রাশিকে যে কোনো উপায়ে এই ইন্টিগ্রেবল করা। সো আমাদের স্লোগান হচ্ছে, আমাদের জীবনে একটাই টার্গেট, যে কোনো উপায়ে এই যোজ্য রাশিকে কি করা, ইন্টিগ্রেবল করা। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই যে যোজ্য রাশিকে ইন্টিগ্রেবল করার অনেকগুলা কি আছে, অপারেশন আছে বা আমাদের প্রযুক্তি আছে। তাহলে চলো এইগুলা নিয়ে আমরা ডিসকাস করি। যোজ্য রাশিকে মানে ইন্টিগ্রান্ডকে ওকে, ইন্টিগ্রান্ডকে ইন্টিগ্রেবল করার টেকনিক সমূহ বা পদ্ধতি সমূহ। ঠিক আছে, যদি তুমি এই টেকনিক গুলো পারো তোমাদের আর ইন্টিগ্রেশনে আর কোনো সমস্যা থাকবে না। একদম বলে দিলাম, সব প্রবলেম সলভ হয়ে যাবে যদি তুমি এই টেকনিক গুলো জানো। তোমাদের প্রথম অপারেশন কি, অপারেশন 1,
তুমি সবার আগে যে যোজ্য রাশি দেখবে, যোজ্য রাশিতে কোনো আমি অ্যালজেব্রিক অপারেশন করতে পারি কিনা, অর্থাৎ কোনো বীজগাণিতিক অপারেশন চালাতে পারি কিনা, বীজগাণিতিক অপারেশন, বা এটাকে বলে অ্যালজেব্রিক অপারেশন। মানে হচ্ছে কোন অ্যালজেব্রিক অপারেশন করার মাধ্যমে এই ইন্টিগ্রান্ডকে কি ইন্টিগ্রাবল করা যায় কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, যদি এটা আমরা ব্যর্থ হই তখন 2 নম্বর আমরা চলে যাব হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে আমাদের, আমরা দেখব ট্রাইগোনোমেট্রিক অপারেশন, ট্রাইগোনোমেট্রিক অপারেশন। তার মানে হচ্ছে কোন ত্রিগোনোমেট্রিক অপারেশনের মাধ্যমে আমরা কি এই ইন্টিগ্রান্ড বা যোজ্য রাশিকে কি ইন্টিগ্রাবল করতে পারি কিনা। ইন্টিগ্রাবল করতে পারলে কিনা আমাদের কাজ শেষ। ইন্টিগ্রাবল অর্থ হচ্ছে যেই সূত্রগুলো আমাদের সরাসরি জানা আছে সেগুলোর মধ্যে চলে আসা। 3 নম্বর অপারেশন, যদি এটা তো আমরা ব্যর্থ হই, আমরা যেটা করব সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতি, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি অবলম্বন করব। প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন, যে এই অপারেশনের মাধ্যমে কি কোনো সাইজ করা যায় কিনা। আচ্ছা, 4 নম্বর অপশন হচ্ছে, আচ্ছা আর নিচে আমি লিখবো না, তো বাকিগুলো হচ্ছে আমি এই পাশে দিয়ে লিখে দিচ্ছি। এই 3 নম্বর পদ্ধতি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ জেড ধরতে হয়, জেড ধরি। ছোটবেলায় কিন্তু আমরা ছেলে ধরা শিখছিলাম, তাই না? ছেলে ধরে নিয়ে যায়, এখন আমাদের জেড ধরা শিখতে হবে। তো 4 নম্বর টেকনিক কি বলো দেখি। 4 নম্বর টেকনিক হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ অংশায়ন পদ্ধতি, মানে ইউভি মেথড, বা এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। আমি কিন্তু একদম বেসিক পড়াচ্ছি, সো এগুলো যদি তোমার বুঝতে অসুবিধা হয়, সামনের ক্লাসগুলো তোমাকে খুব সমস্যা হবে, সো এগুলো একটু ভালো করে বুঝে নাও কিভাবে আমরা যোজ্য রাশিকে সাইজ করে ইন্টিগ্রাবল করে ফেলবো। 4 নম্বর অপারেশন বলে দিলাম। 5 নম্বর অপারেশন কি বলো দেখি। 5 নম্বর অপারেশন, এটা তোমার কমেন্টে আমাকে লিখে দাও, 5 নম্বর অপারেশন কি হতে পারে। হ্যাঁ, তোমরা কমেন্টে একটু লিখে দাও যে 5 নম্বর অপারেশন কি হতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ও ফয়সাল আহমদ, রূপমদি সাথ, হ্যাঁ, উই উইল সলভ ইট। হ্যাঁ, 5 নম্বর অপারেশন কি বা 5 নম্বর টেকনিক কি, যার সাহায্যে আমরা প্রথমে দেখব বীজগাণিতিক কোনো অপারেশন করে আমরা এটাকে সাইজ করতে পারি কিনা। আচ্ছা, পারলাম না, তারপর দেখব ট্রাইগোনোমেট্রিক কোনো অপারেশন করা যায় কিনা যাতে করে এটা সাইজেবল হয়ে যায়, মানে ইন্টিগ্রেবল হয়ে যায়। আচ্ছা, সেটাও ব্যর্থ হইলাম। তারপর আমরা দেখব কোনো রাশিকে বা কোনো ফাংশনকে জেড ধরতে পারি কিনা। সে জেড ধরার কৌশল আমি তোমাদের বলে দিব। জেড ধরার অনেকগুলো কৌশল আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব জেড ধরার কৌশল। 4 নম্বর অপশন কি, অংশায়ন বা ইউভি মেথড। তো 5 নম্বর অপারেশনটা কি একটু কমেন্টে লিখে দাও। হ্যাঁ, ফেরদাউস রূপা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা লাইভ ক্লাসটি আবার শেয়ার করে দাও যাতে করে সবাই আমাদের সাথে একসাথে এই রোমান্টিক পরিবেশে আমরা ম্যাথ শিখতে পারি। তাহলে 5 নম্বর অপারেশন বা টেকনিকটা কি, সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে ভগ্নাংশ পদ্ধতি, মানে ফ্র্যাকশনাল পদ্ধতি আমরা করতে পারবো, যেটাকে বলা হয় মূলদীয় ভগ্নাংশ, মূলদীয় বা অমূলদীয় ভগ্নাংশ। ঠিক আছে, মানে যেটা হচ্ছে লিয়েট, এই লিয়েট নিয়ে আমরা অনেক ডিসকাস করব। লিয়েট, ওকে, লিয়েট অর্থাৎ লিয়েট অপারেশন বা মূলদীয় ভগ্নাংশ বা অমূলদীয় ভগ্নাংশ পদ্ধতিতে আমরা কিভাবে একটা এই যোজ্য রাশিকে কিভাবে আমরা ইন্টিগ্রেবল করতে পারি সেটা আমরা ডিসকাস করব। তো ধারাবাহিক প্রত্যেকটা নিয়ে আমরা ধারাবাহিক পর্বতে আমরা ডিসকাস করব।
তাহলে দেখো আমাদের কিন্তু এটা একদম বীজগাণিতিক অপারেশন হয়ে যাবে। বীজগাণিতিক অপারেশন মানে কি? বীজগাণিতিক কোনো ফর্মুলার মাধ্যমে এটাকে সাইজ করা যায় কিনা তোমরা বলো। এই যে আমাদের ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে সাইজ করতে পারবো, কোন অপারেশনকে আমরা ব্যবহার করব, তোমরা কমেন্টে জানিয়ে দাও। কমেন্টে দ্রুত জানিয়ে দাও আমরা কোন অপারেশনের মাধ্যমে এটাকে সাইজ করতে পারবো। হ্যাঁ ইউসুফ, হ্যাঁ এটাকে বলা হয় কাভার আপ। এই যে এটাকে আমরা কাভার আপ মেথড বলতে পারি। থ্যাংক ইউ। এটাকে উই ক্যান সে কাভার আপ মেথড। কিন্তু কাভার আপ সবার জন্য প্রদত্ত মানে অ্যাপ্লাই করা যাবে না। কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে তোমার কি ইমপ্রপার, সেটা ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সেটা আমরা অনেক ডিসকাস করব। আচ্ছা হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্বাধীন দীপ্য। মেবি ইউভি প্রসেস তো আমি বলে দিয়েছি 4 নম্বর অপারেশন। এটা আমরা কি করব? একজন বলতেছে যে ইউভি মেথড, উই আর রিয়েলি সরি, ইউভি মেথড দিয়ে হবে না। রাহিয়ান মজুমদার বলতেছে বীজগাণিতিক অপারেশন। হ্যাঁ আরো অনেকে কমেন্ট লিখো যে এটাকে আমি কিভাবে সাইজ করতে পারবো, বীজগাণিতিক অপারেশনের মাধ্যমে, না ট্রাইগোনোমেট্রিক অপারেশন, নাকি প্রতিস্থাপন পদ্ধতি, নাকি অংশায়ন, নাকি ভগ্নাংশ। হ্যাঁ ফাতেমা তুলি বলতেছো অপশন 1, থ্যাংক ইউ। নাফিস ফুয়াদ বলতেছো অপশন 1, ইয়েস আমরা অপশন 1 মানে বীজগাণিতিক অপারেশনের মাধ্যমে এটাকে সলভ করতে পারবো। তাহলে চলো আর দেরি না করে ঝটপট এটাকে সাইজ করে ফেলি বীজগাণিতিক অপারেশনের মাধ্যমে। সাইজ করে টার্গেট কি বলো? টার্গেটটা হচ্ছে আমাদের যে জানা সূত্রগুলো আছে সেগুলোর মধ্যে সে পড়ে যায়। তাহলে চলো এটাকে আমরা সাইজ করি অ্যালজেব্রিক অপারেশনের মাধ্যমে। তাহলে কি করতে হবে বলো দেখি। তো আমরা কিন্তু ওই উপরে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে উপরে একটা আমরা অ্যালজেব্রিক অপারেশন করতে পারবো, সেটা হচ্ছে কি ফর্মুলা সাজাতে পারবো a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা, তাই তো? a কিউ প্লাস b কিউ, তার মানে হচ্ছে x প্লাস 2 ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 4। ওকে, আর নিচে হচ্ছে x প্লাস 2 আগে ছিল এখনো থাকবে। এখন আমরা কি করব দেখো, এটা কি গ্যাচাং, তাই না? এটা কি হলো দেখো তো, এটা গ্যাচাং হয়ে আউট হয়ে গেল, দে আর ক্যান্সেলড আউট। নাও আমাদের কি বাকি রইলো দেখো, এই যে এখন তোমরা আমাকে বলবে, আমরা কিন্তু একটু আগে অনেক কষ্ট করে ইন্টিগ্রেশনের 3টা প্রপার্টি শিখেছিলাম, কোন প্রপার্টি এখন আমরা ব্যবহার করে এটাকে সলভ করব? আমাকে কমেন্টে লিখে দাও কোন প্রপার্টি এখন আমরা ব্যবহার করব। হ্যাঁ মোরসালিন হাবিব, না এখন আমাকে বলে দাও কমেন্টে এখন আমরা কোন প্রপার্টি, ইন্টিগ্রেশনে কিন্তু আমরা 3টা প্রপার্টি শিখছিলাম, কোন প্রপার্টি ব্যবহার করে এটাকে আমরা সলভ করতে পারি, অর্থাৎ তোমার সমাকলনের কোন ধর্মকে কাজে লাগে এটাকে এখন আমরা সলভ করব। বলেন। ফাতেমা তুলে দিয়েছো ইন্টিগ্রেশন প্লাস অল ইন্টিগ্রেশন। হ্যাঁ একটু সুন্দর করে বলো, এটা নাম আছে, একটা সুন্দর একটা নাম আছে। ইয়েস নাজিফা আঞ্জুম অবনী, দ্যাট ইজ লিনিয়ার প্রপার্টি, যোগাশ্রয়ী ধর্ম, যোগকে আশ্রয় করে যে ধর্ম সেটাকে ব্যবহার করে আমরা করতে পারি। সেটা কি দেখো, সেটা আর কিছুই না, আমরা এটা ডাইরেক্ট গুণ দিয়ে দিব। আমরা কিন্তু গুণ বুঝি, তাই না? সেই গুণ দিয়ে দেই, এই দেখো। আচ্ছা এটা আমরা লিখবো না, এটা পরে লিখবো। এই তাহলে মাঝখানে কি কি ফাংশন হবে সেই ফাংশনগুলো আলাদা আলাদা করে কি করব, ইন্টিগ্রেশন করব, তাহলেই হয়ে যাবে। এই যে গুড। এখন তোমরা কিন্তু সবগুলাই কিন্তু সাইজ হয়ে গেছে অলরেডি, দে আর সাইজড অলরেডি। তার মানে হচ্ছে তারা ইন্টিগ্রেবল হয়ে গেছে, ইন্টিগ্রেবল হয়ে গেছে। তার মানে হচ্ছে তাদেরকে আমরা সরাসরি ইন্টিগ্রেশনের জানা ফর্মুলার মধ্যে ফেলতে পারবো। তাহলে ফেললে আমরা কি পাবো দেখো, আমরা যাহা পাবো সেটা এখানে লিখে দেই।
এই জায়গাতে। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে বলো? ফর্মুলা কি বলে? পাওয়ার 1 বেড়ে যাবে, নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে। তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে মানে হচ্ছে x³/3। তাহলে কি হবে? একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেই ধ্রুবক আমরা জানি না, তাই তাকে লিখবো c1। ওকে, দেন হচ্ছে প্লাস, এটাকে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হোক। আর ধ্রুবক কি আগে চুপ করে বসে থাকবে কেন? ধ্রুবকগুলো হচ্ছে মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যে গোলযোগের মধ্যে তারা থাকবেই না, তারা সব সময় আগে চুপ করে বসে থাকবে। তো 2 আগে চুপ করে বসে থাকলো, আর তাহলে x এর পাওয়ার কত? 1। তাহলে পাওয়ার হবে পাওয়ার 1 বেড়ে যাবে, নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে। নতুন পাওয়ার কত? 2। দ্যাটস হোয়াই উই ক্যান ডিভাইড বাই 2। তাহলে এবার একটা ধ্রুবক লিখতে হবে, সেটা হচ্ছে কি c2। তাহলে এবার আরো কি হবে দেখো, প্লাস এইটা। তো এটাকে যদি আমরা কি করি তাহলে কি হবে দেখো, আমাদের হচ্ছে এই যে 4x হবে। এটা হচ্ছে প্রপার্টি 3। তো এবার আমরা একটা ধ্রুবক লিখবো c3। ওকে, আচ্ছা এখন দেখো এই ধ্রুবক c1 c2 c3 সবগুলো দিয়ে যোগ করি তাহলে আরেকটা ধ্রুবক পাবো না? হ্যাঁ, তো সেটাকে আমরা কষ্ট করে, এই যে দেখো ম্যাথমেটিশিয়ানরা বললেন যে বারবার এভাবে সি লেখা এটা কষ্টকর ব্যাপার, আমরা যেটা করতে পারি একদম লাস্টে একটা সি দিয়ে দিব, তাহলে কি কাজ শেষ। তাহলে অ্যানসার হচ্ছে হবে এমনটা, দেখো x³/3 মাইনাস এই 2 কি গ্যাচাং, তাহলে x² প্লাস 4x প্লাস কি c। এই সবগুলা c1 c2 c3 মিলে একটা c বা একটা ধ্রুবক আমরা মনে করতে পারি। সো আমরা সেটাকে c দিয়ে প্রকাশ করলাম। এখন যদি পরীক্ষায় যদি তুমি এটা না লিখো তোমার মার্কস কিন্তু কাটা যাবে। সো অবশ্যই তোমরা ভুলে অনেকে কি করো, এই সিটা লিখো না, সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল। এখন তোমরা বলো কোন লাইনে তোমাদের সমস্যা। আমি লাইন লিখে দিচ্ছি, 1 লাইন 2 3, এটা হচ্ছে আমাদের লাইন 4। ওকে, আর এটা হচ্ছে আমাদের লাইন 5। হ্যাঁ, তুমি একটু বলো যে তোমার কোন লাইনের সমস্যা, নাকি তুমি বুঝতে পেরেছো? ও সরি, এটা এখানে না, এই বল কোন লাইনে তোমার সমস্যা, একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও কোন লাইনে তোমার সমস্যা। ওকে, লাইন 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 কমেন্টে জানিয়ে দাও কোন লাইনে তোমার কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, ইউসুফ বুঝতে পেরেছি। জাহানারা আক্তার ক্লিয়ারলি, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ জাহানারা আক্তার। ওকে, থ্যাংক ইউ। দেখো এখন কিন্তু অনেক সহজ মনে হচ্ছে, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আস্তে আস্তে অনেক জটিল থেকে জটিল প্রবলেমে চলে যাব। তো এটা আমি মুছে দিচ্ছি। তোমরা কমেন্টে লিখতে পারো কোন বইয়ের কোনটা তোমাদের সমস্যা। তোমরা যদি সেটা না লিখো তাহলে হচ্ছে আমি নিজের মতো করে যেগুলো তোমাদের জন্য ভালো মনে করি সেটাই শিখাবো। যদি তোমাদের কোনো একটা সমস্যা থাকে তোমরা কমেন্টে লিখে দাও যে এই স্যারের বই এত নাম্বার, অসীম কুমার সাহা 5 নাম্বার, রূপন্তি স্যারের বই 3 নাম্বার, এভাবে করে তোমরা লিখতে পারো। বা এসওএম স্যারের বই এত নাম্বার একটু লিখতে পারো, আমি ওটা প্রোগ্রামটা করে দিব। তো আমি আরেকটা প্রবলেম নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একজন আমাকে বলছে রূপন্তি স্যারের 7 নাম্বার। চলো তাহলে 7টা মান আমরা সলভ করি। sec স্কয়ার x cosec স্কয়ার x dx। ওকে, হ্যাঁ এটা হচ্ছে রূপন্তি স্যারের 7 নাম্বার, আর এসওএম এর প্রবলেমটাও এটা আছে। চলো আমরা এটা সলভ করি। তাহলে কিভাবে আমরা সলভ করব? তো এটা হচ্ছে আমাদের সেই কি যোজ্য রাশি। তো একে কিন্তু এই সরাসরি কি সূত্র আমাদের জানা আছে না, তার মানে কি ইট ইজ নট ইন্টিগ্রেবল। এটা কি ইন্টিগ্রেবল বা সাইজগত অবস্থায় নাই, তাই এটাকে সাইজ করতে হবে। তাহলে আমরা কিভাবে সাইজ করব? আমাদের সেই 5টা অপারেশন আছে, তো সেই অপারেশন মধ্যে কোনটা অপারেশন আমরা ব্যবহার করব একটু কমেন্টে লিখে দাও। যে আমরা কিন্তু একটু আগে 5টা অপারেশন শিখেছি,
সেই পাঁচটা অপারেশনের মধ্যে কোন অপারেশন আমরা এবার ব্যবহার করব? পাঁচটি অপারেশনের মধ্যে কোনটা? 1 2 3 4 5। কমেন্টে লিখে দাও যে এখন আমরা কোন অপারেশনের মাধ্যমে এটাকে সলভ করতে পারি। দ্রুত লিখে দাও। সো তোমরা দেখতেই পাচ্ছ sec স্কয়ার x cos স্কয়ার x এটা গুণ আকারে আছে, তাই না? তো এই গুণ আকারে কিন্তু a স্কয়ারের কোনো ফর্মুলা আমাদের জানা নাই। সো আমরা কিভাবে সাইজ করলে, তোমরা জানো আমাদের কিন্তু a স্কয়ারের ফর্মুলা কয়টা আছে? দুইটা। একটা কি sec স্কয়ার x, আর একটা কি cos স্কয়ার x। দুইটা আমাদের জানা আছে, কিন্তু সেটা আলাদা আলাদা, একসাথে না। দেখো আমাদের কিন্তু জানা আছে যে sec স্কয়ার x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? আমি লিখে দিচ্ছি এখানে, তোমরা কমেন্টে লিখে দাও কোন অপারেশনের মাধ্যমে আমরা করব এটাকে। দেখো sec স্কয়ার x dx তার মানে হচ্ছে কি হবে বলো? tan x। আর cosec স্কয়ার x আমরা কিন্তু এটাকে লিখে দিয়েছিলাম, এটাকে আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে মাইনাস cot x প্লাস c প্লাস c। আমরা সবসময় c নাও লিখতে পারি, আমরা কিন্তু অ্যানসারে c লিখলেই হয়ে যাবে। তো দেখো এই দুটো ফাংশনে কিন্তু গুণফলের কোনো আমাদের সূত্র জানা নাই, কিন্তু আলাদা আলাদা সূত্র জানা আছে। তার মানে কি এই দুটোকে যদি গুণ থেকে আলাদা করতে পারি কোনোভাবে, গুণ থেকে কোনোভাবে যে আলাদা করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে কি করতে হবে তোমরা একটু বলে দাও, কোন অপারেশন অ্যাপ্লাই করব? 1 2 3 4 5। হ্যাঁ অনেকে লিখেছে 2 নাম্বার অপশন, ইউসুফ মাহমুদ, তারপরে হচ্ছে নুসরাত জান অনায়া, হ্যাঁ 2 নাম্বারটা, হ্যাঁ গুড। তাহলে আমরা 2 নাম্বার অপশন যদি চুজ করে নিই, সেটা ছিল ট্রাইগোনোমেট্রিক অপারেশন। ত্রিকোণমিতিক কি? ত্রিকোণমিতিক কি অপারেশন। আচ্ছা তাহলে দেখো আমি এটাকে কিভাবে সাইজ করতে পারি, কিভাবে এই গুণটাকে আলাদা করে মাঝখানে যোগ বিয়োগ নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কাজ শেষ। তো আমাদের কিন্তু সূত্র জানা আছে, তিনটা অনেক সূত্র জানা আছে, সেগুলো তোমাদের একটু মনে করে দিচ্ছি যে তোমরা ছোট্টবেলায় পড়ে আসছো স্যার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান 1। বাট আর দুইটা অনেক সূত্র, সেটা মাঝখানে কি মাইনাস আছে, তাই না? তাহলে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান সমান 1। আরেকটা কি আছে দেখো cosec স্কয়ার, এই cosec গুলো আগে, cot tan গুলো পরে, সমান সমান। এখন আমি চাইলে এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। কোনটা ব্যবহার করলে বেশি সুবিধা হবে একটু চিন্তা করো। তোমাদের কিন্তু ইন্টিগ্রেশনে এই কাজটা সব সময় করতে হবে, ট্রায়াল এন্ড এরর প্রসেস। ট্রায়াল মানে ট্রায়াল করে তুমি সামনে যাবে, দেখো না হচ্ছে না, ভুল, তাহলে আবার ব্যাক করে পিছনে ফিরে আসবে, মানে ট্রায়াল প্লাস এরর প্লাস আবার ট্রায়াল, এভাবে করতে হবে। এভাবে করলে এক সময় হয়ে যাবে। সো এখন দেখো আমরা যদি এই sec স্কয়ারকে এভাবে ভাঙতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। তাহলে চলো আমরা sec স্কয়ার এভাবে ভেঙে ফেলি, কেন আমাদের কিন্তু sec স্কয়ারের ফর্মুলা জানা আছে। তাহলে আমরা কি করতে পারবো দেখো, sec স্কয়ারকে ভেঙে কি লিখতে পারবো, এইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার x, তাই না? tan স্কয়ার x। এটা করলে কেন করলাম দেখো, এটা এই জন্য করছি, দেখো তুমি যদি মাল্টিপ্লাই দিয়ে দাও তাহলে কিন্তু একটা cos স্কয়ার চলে আসবে, আর cos স্কয়ার x এর কিছু সরাসরি ফর্মুলা জানা আছে। ওকে মাই বয়, ওকে এখন এটাতে আমরা কি গুণ দিয়ে দিব, তাহলে গুণটা দিয়ে দিচ্ছি দেখো cosec স্কয়ার x dx। ওকে এবার হচ্ছে কি এইটা আর এইটা, তো এটা দুইটাকে গুণ আকারে রাখি, সমস্যা নাই, দেখবো তারা কিন্তু সাইজ হয়ে যাবে, অলরেডি হয়ে যাচ্ছে এই যে। ওকে এখন আমরা কি করব বলো, এটা কিন্তু সরাসরি ফর্মুলা জানা আছে, সো এটা কিন্তু সাইজ হয়ে গেছে, ইন্টিগ্রেবল হয়ে গেছে। এখন এটাকে আমরা ইন্টিগ্রেবল করতে হবে, তো এটাকে ঝটপট আমি লিখে ফেলি আর দেরি না করে মাইনাস cot x। ওকে সো এটাকে কি করা যায় না বলো,
আচ্ছা, এটাকে ভাঙাতে পারি, এটাকে তো ভাঙাতে পারি, তাই না? ভাঙালে কি হয় বলো দেখি? ভাঙালে আমরা যাহা পাবো তা হচ্ছে এই দেখো, দেখি সব পারি কিনা। 5 জনে পারিবে তাহা, তুমিও পারিবে তাহা, পারিব না এই কথাটি বলিও না আর। আচ্ছা, তো cos স্কয়ার আমরা কি লিখতে পারি? 1 বাই sin স্কয়ার x। কেন লিখছি বলো তো? তোমরা সব সময় ট্রাই করবে যাতে করে বেশি থেকে বেশি ছোট হয়, মানে সিম্পলিফাই হয়। দেখো এটাকে আমি 1 বাই sin স্কয়ার লেখাতে কি হলো, এইটা গ্যাচাং গ্যাচাং হয়ে গেল। তাহলে কিন্তু দেখো আমাদের হয়ে যাচ্ছে, শেষ হয়েও হইল না শেষ, তাই না? সেই কবিতা তোমরা পড়েছো, শেষ হয়েও হইল না শেষ। হ্যাঁ, এবার কিন্তু আমাদের এই দেখো 1 বাই cos স্কয়ার x কি হবে? sec স্কয়ার x। তো আমি এটাকে সুন্দর করে লিখতে পারি। আচ্ছা, এই লাইন থেকে আমরা এখানে চলে যাচ্ছি। তো মাইনাস cot x প্লাস কি হবে বলো তো? এই যে 1 বাই cos স্কয়ার x কি হবে? sec স্কয়ার x, sec স্কয়ার x আর dx। ওকে, তাহলে এবার কি পাবো বলো তো দেখি? sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? তোমরা কমেন্টে লিখে দাও, তোমরা কমেন্টে লিখে দাও এই sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? মাইনাস cot x। হ্যাঁ, তোমরা লিখে দাও, তোমাদের লেখা দেখে আমি এটা এখানে লিখে দিব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা কমেন্ট একটু লিখে দাও যে sec স্কয়ার x এ যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? হ্যাঁ, tan x প্লাস c, এক্সিলেন্ট। ইউসুফ, তারপর হচ্ছে হিমেল, তুমি লিখছো যে tan x হবে, থ্যাংক ইউ। আবিদ সরকার লিখছো tan x হবে। তোমরা কমেন্টে লিখে দাও কে কোন এলাকা থেকে এবং কোন কলেজ থেকে আমাদের সাথে ক্লাস করতেছো। জলদি, যারা লিখো না এখনই লিখে দাও, এবারই লেখার শেষ সময়। ওকে, সো এটা মাইনাস cot x, এটা tan x, আমাদের সব শেষে কি লিখতে হবে? c লিখতে হবে। ওকে, আমাদের লেখা শেষ। হ্যাঁ, সো আমরা কিন্তু এটাকে খুব সহজে কিন্তু সলভ করতে পারলাম। এবার দেখো কারো কোনো লাইনের সমস্যা আছে কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে স্যার আমার এই লাইনে বুঝতে অসুবিধা। আমি লাইনগুলো আগের মতো লিখে দিচ্ছি। এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4 লাইন, কি এটা হচ্ছে আমাদের 5 লাইন। একটু কমেন্টে লিখতে পারো যে স্যার এই লাইনটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, উমামা ফুল, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝতে পেরেছি, कोई সমস্যা নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে এলিনা খান লিখছো যে tan x হবে, তুমি এটা লিখছো। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমার অ্যানসার কারেক্ট। মোহাম্মদ জয়নাল আবিদিন, সাতকিনা কলেজ চট্টগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম, সাথেই থাকো। আচ্ছা, তো কোনো লাইনে তোমার সমস্যা নেই, আমরা সামনে চলে যেতে পারি, তাই তো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যাতে করে তারা আমাদের সাথে একসাথে এই রোমান্টিক পরিবেশে ম্যাথমেটিক্স সলভ করতে পারে, তাও আবার ইন্টিগ্রেশন, সমাকলন, মানে যোগফল নির্ণয় করা। সেই ছোট্টবেলায় আমরা যোগফল নির্ণয় করেছি না ক্লাস 1 এ? হ্যাঁ, 2 + 2 3 নাকি 2 + 2 4। এবার আমরা কিন্তু যোগফল নির্ণয় করতেছি একটু ভিন্ন আঙ্গিকে, তাই না? তো ডিফারেন্সিয়েশন মানে কি? ভাঙা, আর ইন্টিগ্রেশন মানে কি? গড়া। আর এই পুরা সমাজ কিন্তু ভাঙা গড়ারই ফসল, কেউ ভাঙছে কেউ গড়তেছে, তাই না? এখন হচ্ছে আমি আরেকটা প্রবলেমে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা কমেন্টে লিখতে পারো যে স্যার আমাদের এই বইগুলোতে এই নাম্বারগুলো একটু সমস্যা। আদারওয়াইজ আমি একটা প্রবলেম নিচ্ছি, সেটা হচ্ছে এইটা 1 - cos twice x by
1 প্লাস cos twice x dx। ওকে, তো এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? হ্যাঁ, এটাকে কিন্তু আমরা আগের মতোই ট্রাইগোনোমেট্রিক অপারেশন বা ত্রিকোণমিতিক অপারেশনের মাধ্যমে সলভ করতে পারবো। তাহলে আমরা কি করতে পারি দেখো, তার আগে আমি একটু ফর্মুলা তোমাদের লিখে দিব। সেই ফর্মুলা হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, তোমরা প্রায়শই এই ফর্মুলাগুলো ভুল করো। দেখো 2 sin স্কয়ার x সমান সমান 2 cos স্কয়ার x সমান সমান কি হবে? দেখো মনে রাখবে, এই পাশে সাইন হোক বা কস হোক, আর এই পাশে কিন্তু সব সময় কস হবে। তার মানে হচ্ছে দেখো এই পাশে কি হবে, 1 মাইনাস cos কি কত x, দেখো তো টুয়াইস x হবে কিন্তু। ওকে, আর এখানে হচ্ছে 1 প্লাস cos কি টুয়াইস x। আমি কেন লাল করে লিখলাম দেখো, তার মানে হচ্ছে দেখো যে এই পাশে অ্যাঙ্গেলের থেকে এই পাশে অ্যাঙ্গেল কি ডাবল হয়ে যাবে। তার মানে হচ্ছে এই পাশে যদি টুয়াইস x থাকে তাহলে এই পাশে কত হবে 4x, এই পাশে যদি থ্রাইস x থাকে তাহলে এই পাশে কি হবে 6x। ওকে, আর সব সময় দেখো এই পাশে কিন্তু cos হবে, এখানেও cos এখানেও cos, কিন্তু কজে মিলে গেছে তাই কজের সাথে প্লাস, দেখো কজে মিলে গেছে তাই প্লাস, ঠিক আছে। আর এখানে sin cos মিলে নাই তাই মাইনাস, তার মানে মিলে গেলে প্লাস, না মিললে মাইনাস। তাহলে আমাকে তোমরা একটু বলো, আমি যদি এটা লিখি তাহলে কত হবে? 2 cos স্কয়ার x বাই 2 সমান সমান কি হবে? একটু তোমরা কমেন্টে লিখে দাও যে এটা কত হবে। 2 cos স্কয়ার x বাই 2 এটা কত হবে? হ্যাঁ, তোমরা কমেন্টে এটাই লিখে দাও যে 2 cos স্কয়ার x বাই 2 কি হবে। হ্যাঁ, দ্রুত তোমরা কমেন্টে লিখে দাও যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি ফল পাবো। হ্যাঁ, অনেকেই বলছো 1 মাইনাস cos twice x। হ্যাঁ, এমডি আজগর 1 মাইনাস cos twice x কেন? এখানে অ্যাঙ্গেল এখানে কি ডাবল হয়ে যাবে না? এখানে আছে অর্ধেক মানে আধা, এই পাশে গেলে কি ফুল হবে, ডাবল হলে ফুল হয় না। সো আমাদের কি হবে 1 প্লাস cos x। হ্যাঁ, এমডি ইমরান হোসেন, এক্সিলেন্ট, ইউ আর কারেক্ট, 1 প্লাস cos x হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাথেই থাকো। তাহলে 1 প্লাস cos x হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। চলো তাহলে এটা ব্যবহার করে ফেলি। তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমাদের কিন্তু এই যে 1 মাইনাস cos twice আমরা কি লিখতে পারবো, 2 sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x dx। তোমরা একটু কমেন্টে লিখে দাও যদি তোমার কোনো বইয়ের কোনো নাম্বার প্রবলেম হয়, সেটা কমেন্টে নাম, বইয়ের নাম প্লাস প্রবলেম নাম্বার লিখে দাও। আমি দেখতে পেয়েছি যে একজন লিখছো এসু আহমেদের 10 নাম্বার। ওকে, আর এর আগে লিখছিল কেতাব স্যারের হচ্ছে 7 নাম্বার। এটা সলভ হয়ে গেছে, এটা আমরা করব। তাহলে এটাকে আমরা কি করতে হবে, 2 টু গ্যাচাং হলে কি হবে, tan স্কয়ার x হবে। কিন্তু আমরা খুবই দুঃখিত, tan স্কয়ার x এর কোনো সরাসরি ফর্মুলা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের জানা নাই। তাহলে কি করতে হবে, ইট নিড টু বি সাইজ, এটাকে সাইজ করতে হবে এমন ভাবে যাতে করে জানা সূত্রগুলোর মতো সে হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারবো দেখো, আমরা কিন্তু ছোটবেলায় শিখে আসছি, দেখো এই যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। সো এখান থেকে লিখতে পারি tan কে ওই পাশে নিয়ে যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে sec স্কয়ার
এক্স প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1 ডিএক্স। ওকে, তো এখন এটাকে আমরা সলভ করে ফেলবো অতি সহজে। এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এবার আমরা কি করব দেখো, এই যে এবার সেই হচ্ছে আমরা যোগাশ্রয়ের যে লিনিয়ার প্রপার্টি বা যোগাশ্রয়ী ধর্ম ইন্টিগ্রেশনের, সেটাকে আমরা ব্যবহার করে এটাকে এইভাবে ভাঙিয়ে লিখতে পারি, এইভাবে ভাঙিয়ে লিখতে পারি ঠিক যেমনটা তুমি চেয়েছিলে মাই বয়। ওকে, এই তো আমরা কিন্তু sec স্কয়ার x কি আমরা ফর্মুলা জানি, দ্যাট ইজ দা tan x, আর 1 লেখা তো x, আর কষ্ট করে একটা c লিখতে হবে অ্যাক্সিডেন্ট। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। হ্যাঁ, কোন নাম্বারে যদি তোমাদের সমস্যা হয় কমেন্টে লিখে জানাও। হ্যাঁ, সিফাত আল বাশার, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার অ্যানসার কারেক্ট হয়েছে। তারপরে উমামা জেড ফুল, তুমি লিখছো 1 প্লাস cos x, হ্যাঁ আগেরটা লিখছো, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু লিখে জানাও কমেন্টে এটা কোন লাইনে তোমার বুঝতে অসুবিধা হয়েছে, নাকি ইউ আর টোটালি কারেক্ট, ইউ আর টোটালি ক্লিয়ার, অর ইউ আর টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। fully clear. Joynal Abidi, thank you very much, you are legend guy. So আমার কমেন্টে একজন লিখেছো যে এসও আহমেদের 10 নম্বর তার সমস্যা, তাহলে চলো এসও আহমেদের 10 নম্বর আমরা করে ফেলি। আমার কাছে কিন্তু সব বইগুলোই আছে, এসও আহমেদ স্যারের বই, রূপন্তী স্যারের বই মানে রফিক স্যারের বই, তারপর হচ্ছে কি কেতাব স্যারের বই, তারপর অসীম কুমার সাহার বই, তারপর আফসারুজ্জামান স্যার বই মানে হাবিবুর রহমান আকন্দ, তারপরে হচ্ছে তোমার কি হারুন রশিদ স্যারের বই, সবগুলো বই আছে। তো যে বইয়ের তোমার যেটা সমস্যা হবে নাম্বার সব বলে দাও। তো এসওএম স্যার আমরা বই হাতে নিলাম, 10 নম্বরটা দেখি। এসওএম স্যার 10 নম্বর তো খুঁজে পাচ্ছি না, 10.1 নাকি 10.2, আমি রিয়ালি সরি। এসওএম কত নম্বর প্রবলেম তুমি লিখেছিল? হ্যাঁ, রুস্তম রাজু ক্লিয়ার। ও সাব্বির আহমেদ 5 নাম্বার, যে এটা কোন স্যারের বই একটু মেনশন করে দাও, যে 5 নম্বরের কোন স্যারের বই। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন রাখবো, সমাকলন বা ক্যালকুলাসের সময় আমরা ডিগ্রিকে কেন রেডিয়ান করে ফেলি, কে বলতে পারবে? ক্যালকুলাসের সময় ডিগ্রিকে কেন রেডিয়ানে কনভার্ট করি? খুবই বেসিক কোশ্চেন, যে কেন হচ্ছে আমরা ক্যালকুলাসের সময় ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করি। হ্যাঁ সাবির আহমেদ, তুমি কি তোমার প্রবলেম বলতে পেরেছো? 5 নাম্বার কত, মানে কোন স্যারের 5 নাম্বার? এমডি আজগর 10.1 এর, অসীম কুমার স্যারের 1 এর 8। ওকে, আচ্ছা এটাকে একটু বিশ্লেষণ করো, যে ক্যালকুলাসের এই সময় আমরা ডিগ্রিকে কেন রেডিয়ানে কনভার্ট করি, বলতে পারো? অনেকগুলা কাজ আছে। প্রথম হচ্ছে কোণের এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান, কোণের এসআই ইউনিট হচ্ছে কি রেডিয়ান। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যেটা মেইন, দেখো আমরা কিন্তু জানি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল কনসেপ্ট কি, লিমিট। সেই লিমিটের সময় আমরা কিন্তু একটা প্রুফ করেছি, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই কি x সমান কত মনে আছে? 1।
এই যে আমরা যে sin x বাই x ইকুয়াল টু 1 প্রুফ করেছিলাম, সেইখানেতে আমরা হচ্ছে কোণকে ডিগ্রিতে না ধরে রেডিয়ানে ধরেছিলাম। কি ধরেছিলাম বলতো? রেডিয়ান ধরেছিলাম। ওকে, তো আচ্ছা, ছোট্টবেলা থেকে যখন আমি এটা ডান হাত বলেছি, এখন কি এটাকে বাম হাত বলতে পারবো না? কিন্তু একদম প্রথমে যারা এটা নাম দিয়েছিল তারা যদি এটাকে বাম হাত বলতো, এখন কিন্তু এটা বাম হাতই হয়ে যেত। ঠিক একইভাবে যখন এই ডিফারেন্সিয়েশনের সূচনা হয় বা লিমিটের সূচনা হয়, লিমিট যদি আমরা যখন সংজ্ঞায়িত করি, সেখানে একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলা যে প্রুফ করা হয় সেটা হচ্ছে এই কোণকে রেডিয়ানে ধরে প্রুফ করা হয়। এটা কিন্তু সত্যায়িত হবে না যদি তুমি কোণকে ডিগ্রিতে ধরো। সো আমাকে সব সময় ক্যালকুলাসের সময় ডিগ্রিকে রেডিয়ানে ধরতে হবে, এটা কনভার্ট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, যদি এটা তুমি না বুঝে থাকো কমেন্টে জানাও। আমরা কিন্তু ধারাবাহিকভাবে 10.2 10.3 সবগুলাই চ্যাপ্টার ধারাবাহিকভাবে আমরা শেষ করব। প্রথমে ফর্মুলা নিয়ে ডিসকাস করব, তারপরে প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। তো সাথেই থাকবে। আজকে আমি তোমার ক্লাস শেষে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, তো হোমওয়ার্ক তোমরা করে থাকবে বাসায়। আচ্ছা, এটা বলো তোমরা বুঝতে পেরেছো কিনা যে ক্যালকুলেশন সময় আমরা ডিগ্রিকে কেন রেডিয়ানে কনভার্ট করি? কমেন্টে জানিয়ে দাও। তো যারা জানো না তারা একটু লিখে নাও, বা তুমি চাইলে এটাকে স্ক্রিনশট তুলতে পারো যে ক্যালকুলেশনের সময় কেন আমরা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে ফেলি। তো আমরা এই সময় একটা অঙ্ক করে ফেলবো, সেটা হচ্ছে 6 নাম্বার প্রবলেম। এসও স্যারের হচ্ছে 6 নাম্বার প্রবলেম সলভ করব। 6 হচ্ছে 3। এই দেখো, sin x ডিগ্রি dx। ওকে, তো আমরা আমাদের কথা মতো ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে ফেলবো। তো তোমরা জানো যে 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত বলো? পাই বাই 180 রেডিয়ান। ওকে, সো x ডিগ্রি কত হবে বলো দেখি? পাই এক্স বাই 180 রেডিয়ান। সো আমি এটাকে ডিগ্রিতে রেডিয়ানে কনভার্ট করে ফেলি, তাহলে sin পাই এক্স প্লাস 180 কি dx। ওকে, তো আমাদের ফর্মুলা কি বলে দেখো, তোমরা এটা জেনে নিবে যে সব সময় যে ডিফারেন্সিয়েশনের সময় ধ্রুবক আগে গুণ আকারে চলে আসে। দেখো sin bx, তাহলে বিটা আগে ধ্রুবকটাকে গুণ আকারে চলে আসবে, অতঃপর cos bx হবে। লেকিন ইন্টিগ্রেশন সময় কিন্তু এমন না। ধরো আমি যদি ইন্টিগ্রেশন করি sin bx কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই বিটা হচ্ছে আগে ভাগ আকারে চলে আসবে, আর মাইনাস ফর্মুলার মাইনাস cos bx থেকে যাবে। am I correct? তার মানে হচ্ছে এটার সময় দেখো গুণ আকারে চলে আসবে, আর এটার সময় ভাগ আকারে চলে আসবে। একইভাবে e টু দি পাওয়ার mx, তারপর a টু দি পাওয়ার mx সব সময় কিন্তু ওই m বা ধ্রুবকটা আগে ভাগ আকারে চলে আসবে হচ্ছে ইন্টিগ্রেশনের সময়, আর ডিফারেন্সিয়েশনের সময় আগে গুণ আকারে চলে আসবে। তো আমরা কি করতে পারি দেখো, এটাকে ভাগ আকারে আগে নিয়ে আসতে পারি। সেটা কি হবে দেখো, এই যে, তো পাই বাই 180 ভাগ আকারে লিখে নিলাম, এটা হবে কত? cos পাই এক্স বাই 180, আর ফর্মুলা মাইনাস আর প্লাস সি। তুমি চাইলে এটাকে এভাবে লিখে দিতে পারো, বা তুমি চাইলে আরেকটু একটা লাইন সিম্পলিফাই করতে পারো। সব সময় আমরা যেটা করব, সমাকলনের সময় অ্যানসারকে যত বেশি ছোট করা যায় বা যত বেশি সিম্পলিফাই করা যায় সেটা ট্রাই করব। তার মানে হচ্ছে 180 বাই পাই মাইনাস, মাইনাসটাকে আমরা এখানে লিখতে পারি cos পাই এক্স বাই 180 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ একটা প্রবলেম। তারপর লিখে দিচ্ছি 1 2 3। যদি কারো কোনো লাইনের সমস্যা থাকে একটু কমেন্টে জানাতে পারো।
হ্যাঁ, হ্যাঁ এটা তোমার জি স্যার, আবির সরকার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমরা আর প্রবলেম সলভ করব না, নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সলভ করব। তার আগে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক করে এবং আমার এই ক্লাসটি নোট করে এই গ্রুপে 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে তোমরা শেয়ার করে দিবে, ঠিক আছে? এই যে একদম যার নোটটা সবচেয়ে বেশি হবে তার জন্য থাকবে কংগ্রাচুলেশন, এবং তাকে আমরা গিফট পাঠিয়ে দিব, ওকে? আর যে হোমওয়ার্ক সবগুলো করবে এবং কারেক্ট হবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, এবং আমরা তোমাদের নাম এই গ্রুপে ডিক্লেয়ার করে দিব। তো হোমওয়ার্ক কি দেখো, হোমওয়ার্ক হচ্ছে তোমার কাছে যেই স্যারের বই থাক না কেন, তুমি যেটা করবে হোমওয়ার্ক হচ্ছে, একটা মনে হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই ইন্টিগ্রেশন সমস্ত ফর্মুলা লিখবে, সকল ফর্মুলা, এটা প্রথম হোমওয়ার্ক। হোমওয়ার্ক 2 হচ্ছে 10.1 এর সবগুলা কি অঙ্ক করবে। তুমি যে কোনো স্যার বই, এস ইউ আহমেদ স্যার করতে পারো, বা যে কোনো বই তোমার ভালো লাগে সেই বইয়ের সবগুলা অঙ্ক করে তুমি আমাদের এই গ্রুপে পোস্ট দিবে। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করে এই আমাদের এই গ্রুপে পোস্ট দিবে, ঠিক আছে? তো ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে ধারাবাহিকভাবে, সবগুলো ক্লাসে আমরা এটা শেষ করব। হ্যাঁ, তার আগে একটা বলে দিচ্ছি, তোমাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা থাকবে হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো ক্যালকুলাস, এনি ডিফারেন্সিয়েশন, এনি ইন্টিগ্রেশন, হোক লিমিট সহ হোক লিমিট ছাড়া, আমরা ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ সলভ করতে পারবো, সেই টেকনিক তোমাদেরকে আমি দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।